মার্কেটের অবস্থা আর আমার অবস্থা মোটামুটি একই বলা যেতে পারে। অনেকটা সময় ধরে মার্কেট কনসলিডেট করছিল এবং একটা সময় গিয়ে আমরা দেখলাম জাস্ট 10 দিন আগে অল টাইম হাই ব্রেক করতে। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে এখান থেকে আরও হায়ার লেভেলস মার্কেটে আমরা দেখতে পারি। আমিও তখন ভিডিও বানিয়েছিলাম, যদিও সেই ভিডিওটা এখন নেই ইউটিউব রিমুভ করে দিয়েছে। তো তারপরে কি হলো, তারপরে হঠাৎ করেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প এসে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করে দিল, তার রাষ্ট্রপতিকে তুলে নিল, 500% ট্যারিফ চাওয়ার একটা ওয়ার্নিং দিয়ে দিল ইন্ডিয়ার ওপর, যে তোমরা যদি অন্যান্য কান্ট্রির সাথে ডিল করো, রাশিয়ার সাথে ডিল করো, অয়েল নাও তার কাছ থেকে, ডলারের সাথে ডিল না করো, তাহলে কিন্তু তোমার উপর আমি সাংশন চাপাবো। তো এই ধরনের নিউজ যখন আবার ঘুরতে লাগলো, মার্কেট আবারও কন্টিনিউয়াসলি পড়তে শুরু করলো। আমারও অবস্থা মোটামুটি সেমই বলতে পারেন আপনি। আমি ভেবেছিলাম যে সেবি লাইসেন্স পেয়ে যাওয়ার পর আমি ভালোভাবে স্টকস নিয়ে আলোচনা করতে পারবো। 8 মাস ওয়েট করলাম, অনেক প্রসেসের উপর দিয়ে গেলাম, সেবি লাইসেন্স আমি পেলাম। কিন্তু যখন সেবি লাইসেন্স পেলাম, স্টকস নিয়ে বলতে শুরু করলাম, ইউটিউব বলছে তার কমিউনিটি গাইডলাইন ফ্রেন্ডলি হচ্ছে না, সেটা ভিডিওসগুলো রিমুভ করতে শুরু করে দিল। ইভেন লাস্ট যে ভিডিওটা আমি আলোচনা করেছিলাম 10 দিন আগে, সেই ভিডিওটাও রিমুভ করা হয়েছে। তো চ্যানেলের উপর ভীষণভাবে এটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলেছে। ইভেন আমার নিজেরও মাইন্ডসেটেও অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। যখন একটা কন্টেন্ট অনেকটা পরিশ্রম ধরে বানানো হয়, তারপরে যদি এই ধরনের রিমুভাল পাওয়া যায়, যেটা আমার মনে হয় না যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন এটা ভঙ্গ করেছে, কিন্তু যেহেতু ইউটিউবের কমিউনিটির কোনো একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে ওরা দেখেছে, দিয়ে হয়তো তারা কিছু পেয়েছে যে কারণে তারা রিমুভ করেছে। এখন আমি রেসপেক্ট করছি, হয়তো কিছু আমার দিক থেকেই ভুল ছিল, বাট যেহেতু এটা রিমুভ করছে এবং কন্টিনিউয়াসলি এটা 2-3 বার হয়ে গেছে, আমাকে ইউটিউব থেকে লাস্ট 10 দিনে কোনো কন্টেন্ট আপলোড করার জন্য পুরো ব্যান ছিল, যে না তুমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারবে না। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের এটা নিয়ম, চ্যানেলও একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো যার ফলে একটু তো আমার চ্যানেলের জন্য আমার এখন এই মুহূর্তে কোনো স্টকস নিয়ে বলতেও একটু ভয় লাগছে, টু বি ভেরি অনেস্ট। তো যে কারণে আমি ঠিক করেছি যে এখন এই মুহূর্তে যতক্ষণ না স্ট্রাইকটা আমার চলে যাচ্ছে চ্যানেল থেকে, ততক্ষণ অবধি আমি কোনো স্টক স্পেসিফিক আলোচনা করব না। আমি ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করব, সেক্টর নিয়ে আলোচনা করব, যেরকমভাবে আগে আমি করছিলাম। কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে কীভাবে আপনি এই স্ট্র্যাটেজি ইউজ করে ইনভেস্টমেন্ট করতে পারবেন শেয়ার বাজারে, ঠিক আছে? সেই সব কিছু নিয়ে আলোচনা করবো, সব কিছু এডুকেশন পারপাসে। কিন্তু যদি কোনো স্টক নিয়ে আলোচনা করেও ফেলি, তাহলে এটুকু মনে রাখবেন যে সেই স্টকটা আপনাকে আমি রিকমেন্ড করছি না, রিকমেন্ডেশন পারপাসে করছি না, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে বা এক্সাম্পল নেওয়ার জন্যই সেই স্টকের নাম নিয়েছি, ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট আপনি ডিসক্লেমার হিসেবে নিয়ে নিতে পারেন। তো আপাতত এই মুহূর্তে অনেকেই ভাবছিলেন যে মার্কেট তো হঠাৎ করে ব্রেকআউট দিয়ে পড়ে গেল, মাই বিনোগের কেন ভিডিওস আসছিল না। তো আশা করছি এবারে ক্ল্যারিটি আপনি পেলেন যে কী কারণে এই 10 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো কিছু আপলোড করা যেত না আর কি। তো এখন এই মুহূর্তে অবস্থা কী তাহলে? দেখুন, এখন এই মুহূর্তে যদি আমি মার্কেটের কন্ডিশন বলি, তাহলে মার্কেট খুবই ভোলাটাইল রয়েছে। তার কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন যখন যা কিছু আসছে, হঠাৎ করে কিছু মনে আসছে তো কিছু বলে দিচ্ছে, কিন্তু আমরা ওনাকে ভাবছি একটু পাগল টাইপের, কিন্তু পাগল উনি না। এই ব্যাপারটা আমরা ভুল করছি। পাগল উনি না, উনি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করেই সব কিছু কাজকর্ম করছে। সেটা কি করছে একটু বোঝার চেষ্টা করুন। ইউএস ইন টার্মস অফ পাওয়ার গ্লোবাল লিডার ছিল, 1 নম্বরে ছিল, কিন্তু সেই পজিশনটাকে চ্যালেঞ্জ করছে এখন চায়না। আর সত্যি তার যে পজিশনটা, সেটা একটু নড়বড়ে হয়ে গেছে, যে কারণে সে এই নিজের পাওয়ারটা তো এত সহজে হারাতে দেবে না। তো যে কারণে সে যতটা পারছে ততটা চেষ্টা করছে যাতে সেই পাওয়ারটা অন্য কেউ ছিনিয়ে না নিতে চায়। তো একদম আপনি বলতেই পারেন, যেটাও আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখছিলাম, তো তৃতীয় বিশ্বযুদ্ধ তো এত সহজে হবে না, কেননা সবাই এখন নিউক্লিয়ার কান্ট্রি, সবার কাছে নিউক্লিয়ার রয়েছে। তো যে কারণে এত সহজে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে কোল্ড ওয়ার, যেটা এখন কন্টিনিউ হচ্ছে। কোল্ড ওয়ারের মাধ্যমেই ওর নিজের জায়গাটা বুঝে নিতে চাইছে। তো ইউএসের স্ট্র্যাটেজি কী রয়েছে, কী কারণে এই সব জিনিসগুলো ঘটছে, সেটা একটু বুঝুন ভালো করে। দেখুন, ইউএসের সবথেকে বেশি পাওয়ার কী ছিল? সবথেকে বেশি পাওয়ার ছিল 1971-এ তাদের একটা দারুণ একটা ডিল তারা ক্র্যাক করে। তারা বলে যে আমরা তোমাকে মিলিটারি সাপোর্ট দেবো। সম্ভবত এটা ইরাক বা ইরানের সাথে এরকম ডিল হয়েছিল যে তোমাকে আমরা মিলিটারি সাপোর্ট দেবো, তার পরিবর্তে তুমি যে ক্রুড অয়েল যা কিছু যেসব দেশের সাথে তুমি আমদানি রপ্তানি করবে, ডলারের মাধ্যমে করবে। তো এইটা তাদের গেম চেঞ্জিং ছিল। এই ঘটনাটা যখন ঘটতে লাগলো, তখন কি হতো যে আগে সব সেন্ট্রাল ব্যাংক যারা নিজেদের অ্যাসেট হিসেবে, মানে আমাদের যেরকম রিজার্ভ করে রাখি, আমাদের বাড়িতেও যেরকম অনেক টাকা পয়সা রিজার্ভ থাকে, সেরকম সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক নিজের কাছে কিছু রিজার্ভ রাখে এমার্জেন্সি পারপাসে, যদি কিছু খরচা করতে হয় তার জন্য, বা যা কিছু আমরা আমদানি রপ্তানি করছি সেটা যে মাধ্যমে করছি সেই মাধ্যমটা নিজের কাছে রিজার্ভ থাকে। তো আগে এটা গোল্ড রিজার্ভ করতো। এই ঘটনাটা ঘটার পর থেকে
সবাই ডলারে যেহেতু ডিল করতে শুরু করলো ক্রুড অয়েল, সেহেতু সবাই ডলার জোগাড় করতে শুরু করলো। তখন ধীরে 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 গোল্ড কমাতে শুরু করলো, ডলার বাড়াতে শুরু করলো। এইটা নিয়ে আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কী কারণে ঘটনাটা ঘটেছিল। তো যখন ডলার ধীরে 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 সবাই রিজার্ভ করতে শুরু করে দিল, তখন ইউএসের পাওয়ারও বিশাল বাড়তে শুরু করে দিল। কিভাবে আপনি বলবেন? তার কারণ দেখুন, রাশিয়ার এক্সাম্পল নিন। এখন কি হয়েছে, রিসেন্টলি আপনারা শুনবেন যে ইউএস রাশিয়ার ওপর পুরো সাংশন লাগিয়ে দিয়েছে ডলারের ওপর। এবার একটা দেশ, যে দেশটা ভাবছিল যে আমার কাছে প্রচুর ডলার রিজার্ভ রয়েছে, আমি বিশাল শক্তিশালী, কেননা প্রত্যেকের আপনাদের বাড়িতে যে টাকাটা রিজার্ভ রয়েছে, হঠাৎ করে যদি আরবিআই বলে সেই কাগজের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, জিরো, তাহলে তো অ্যাকচুয়ালি আপনার কাছে আর কোনো পাওয়ারই থাকলো না, টাকার পাওয়ার থাকলো না। আপনি এমার্জেন্সির পারপাসে যে টাকাটা ইউজ করবেন, আর সেটা যদি সাংশন লাগিয়ে দেয় যে তার কোনো ভ্যালু থাকবে না, তাহলে আপনি কীভাবে সেটা ইউজ করতে পারবেন না অবভিয়াসলি। তো সেইভাবেই রাশিয়ার সাথে এই ঘটনাটা ঘটেছে। ইউএস ওদের উপর সাংশন লাগিয়ে দিয়েছে, বলছে তোমরা ডলারের কোনো রকম কাজকর্ম করতে পারবে না। এবার রাশিয়া এত বড় দেশ, হঠাৎ করে যদি সাংশন লাগিয়ে দেয়, এরকম ঘটনা ঘটে, তার মানে তাদের যে রিজার্ভ ছিল, যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা রাতারাতি জিরো হয়ে গেল। যতটুকু ডলারের ভ্যালু ছিল জিরো হয়ে গেল, কাজ সেইটা আমি ইউজই করতে পারবো না, যখন তো তার ভ্যালু কী রয়েছে, জিরো। তো এই ঘটনাটা ঘটার পর থেকে প্রত্যেকটা দেশ চমকে গেছে। তাহলে ইউএসের যে পাওয়ার সেটা বুঝতে পেরে গেছে, আর তারপর থেকেই প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ করতে শুরু করে দেয়, ডলারটাকে ছাড়তে শুরু করে দেয়। এই জিনিসটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি, বা ইউএসের পছন্দ হয়নি। আজকে ডোনাল্ড ট্রাম্পের জায়গায় অন্য কোনো যদি প্রেসিডেন্টও থাকতো, তারও এটা পছন্দ হতো না, কারণ নিজের পাওয়ার চলে যাচ্ছে। তো ডলারাইজেশন হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রি করছে। তো যদি সেরকম কিছু হয়, তাহলে তো যে পাওয়ারটা ইউএস এনজয় করতো, সেই পাওয়ারটা এনজয় করতে পারবে না। অবভিয়াসলি চায়না সেখানে নিয়ে নেবে, সেই জায়গাটায় রিপ্লেস করে নেবে। তো যে কারণে তারা সমস্ত রকম চেষ্টা করছে যাতে ডলারাইজেশন না হয়। এবার কেন ভেনিজুয়েলার উপর অ্যাটাকটা করলো? ঠিক আছে, দেখুন, মেন হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল তো লিমিটেড সাপ্লাই, উত্তোলন করতে হবে, ইউজ করতে হবে। প্রত্যেকটা কান্ট্রিতে ক্রুড অয়েল এমন একটা জিনিস, একটা কমোডিটি, যা লাগবেই। ঠিক আছে, তো ক্রুড অয়েল সব থেকে বেশি রিজার্ভ ছিল ভেনিজুয়েলাতে। এবার ইউএস কি চাইছে? ইউএস চাইছে ক্রুড অয়েল যারা কিনবে, রপ্তানি করবে, আমদানি করবে, যাই করুক না কেন, তারা সবসময় তাদের কারেন্সি হিসেবে ইউজ করবে ডলার। কিন্তু বাকি যে কান্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু ডলারে নিচ্ছিল না। ইভেন চায়নাও তারা ইউয়ানে ট্রেড করছে বা অন্য কারেন্সিতে ট্রেড করছে, ডলারে ট্রেড করছে না। আপনি রাশিয়া বলতে পারেন, আপনি ইরান বলতে পারেন, তারা প্রত্যেকেই ডলার কিন্তু অ্যাকসেপ্ট করছে না। আর এদের প্রত্যেকের আছে তেল আছে, তারা আমদানি রপ্তানি করছে। তো এইটা তার কাছে বিরাট বড় একটা হেডেক হচ্ছিল, যে ডলার ইউজ হচ্ছে না, ডলারের ভ্যালু কমতে থাকছে। এবং আপনি ইন্ডেক্সও দেখবেন, ডলারের যেটা ইন্ডেক্স, সেখানে দেখবেন কন্টিনিউ ফল হচ্ছে, কন্টিনিউ ফল। তো ধীরে ধীরে তার ভ্যালু হারিয়ে যাচ্ছে, যে কারণে ইউএস একরকমভাবে ভয় পেয়ে বলতে পারেন ভেনিজুয়েলাতে অ্যাটাক করে। কেননা ভেনিজুয়েলার কাছে রয়েছে পৃথিবীর সব থেকে বড় রিজার্ভ ক্রুড অয়েলের। এবার ধরুন ভেনিজুয়েলা ক্রুড অয়েলকে উত্তোলন করছে আর সেটা সাপ্লাই করছে, কিন্তু ডলারে সে পেমেন্ট নিচ্ছে না, বা ডলারের সেই কারেন্সিতে ট্রেড করছে না, অন্য কারেন্সিতে ট্রেড করছে। তাহলে ভাবুন ডলারের ভ্যালু আরও কতটা পড়তে পারে। তো সেই কারণেই অ্যাজ এ ইউএসের প্রেসিডেন্ট, তাকে তো সেটা রক্ষা করতেই হবে। তো যে কারণে এত বড় একটা স্টেপ নিল, যেটা তাদের অ্যাকচুয়ালি যেটা নিয়ম, যেরকমভাবে উঠিয়ে নিয়ে, সেটা একদমই উচিত না, বা এটা নিয়মের মধ্যেও পড়ে না, কিন্তু এই স্টেপটা নিতে তারা বাধ্য হলো। এতটা বড় স্টেপ, যেটা রুলের এগেনস্টে গিয়ে তারা নিল। যাই হোক, এর কনসিকুয়েন্সেস কী হচ্ছে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতেই পাবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক না। তো ঠিক না, কিন্তু নিজের ডলারকে তো বাঁচাতে হবে। তো এরকমভাবে চলতে থাকলো। এবারে দ্বিতীয়, গ্রিনল্যান্ডে রয়েছে যেটা রেয়ার আর্থ মিনারেলস, সেটাকেও তারা রিজার্ভ করার জন্য দেখছে। কেন? তার কারণ দেখুন, এখন বর্তমানে তো ক্রুড অয়েল ইম্পর্টেন্ট, দারুণ একটা, খুবই এসেনশিয়াল একটা কমোডিটি। পরবর্তী ক্ষেত্রে যখন ইভি হয়ে যাবে, চিপস যখন বাড়বে, তার জন্য রেয়ার আর্থ মিনারেলস প্রচণ্ড প্রয়োজন, যেখানে চায়নারও একটা ভালো অংশ রয়েছে, কিন্তু সব থেকে বেশি এখন গ্রিনল্যান্ডেও রয়েছে। গ্রিনল্যান্ডে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ গলছে, সেখান থেকেও উত্তোলন শুরু করে, সেখান থেকেও একটা বড় অংশ রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যাবে, যেটা তারা এই চিপস তৈরি বলুন বা ধরুন ইভিতে কাজে লাগাতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু ফিউচার, রেয়ার আর্থ মিনারেলসই তখন দরকার হবে। কিন্তু সেই সময় যদি এই ইউএস এখন থেকে যদি সেটা ক্যাপচার করে নিতে পারে, আর তারা যদি আবারও বাধ্য করে যে না, ডলারের মাধ্যমেই তোমাকে পেমেন্ট নিতে হবে বা ট্রেড করতে হবে, তবেই আমি এটা সাপ্লাই দেবো, তো সেই কারণে সেই জায়গাটাও তারা ফোকাস করছে। মানে বর্তমানে ক্রুড অয়েল যেরকম এসেন্সিয়াল কমোডিটি, ফিউচার হতে চলেছে রেয়ার আর্থ মিনারেলস, আর সেটাও তারা এখন প্রোটেক্ট করতে চাইছে, যে কারণে গ্রিনল্যান্ডে তারা অ্যাটাক করার জন্য দেখছে। এবং এটাও বলে দিয়েছে, যারা আমার এই প্রস্তাবকে
বিরুদ্ধে যাবে তাদের প্রত্যেকটা দেশের ওপর আমরা যারা যারা যাবে এগেনস্টে তাদের ওপর আমরা স্যাংশন লাগাবো। ইভেন এই ভিডিওটা যখন করছিলাম তখন এই নিউজটা আমি পেলাম। তো করবে এরকম, এটা আপনি ভেবে রাখুন যে যারা যারা ডলার ছাড়া অন্যান্য কারেন্সিতে ট্রেড করবে তাদের ওপর এরকম ট্যারিফ সাংশন লাগাতেই থাকবে ইউএস। এটাই হচ্ছে তার প্রধান মোট। এখন যেরকম ইরানে অ্যাটাক করার কথা বলছি, ইরানের নিজস্ব একটা ঝামেলা চলছে কিন্তু সেখানেও নাক গলাচ্ছে। কেন? তার কারণ ইরান ট্রেড করে না ডলারে, যে কারণে সেখানে বলছে আমি অ্যাটাক করবো, এই করবো সেই করবো, তোমার ওপর সাংশন লাগিয়ে দেবো, এইসব ঘটনাগুলো ঘটছে। তো আপনি মোদ্দা কথা হচ্ছে একটাই, যে ইউএস চাইছে ডলারে যেন ট্রেড হয়। তুমি যাই কিছু করো না কেন ডলারে করো, ডলারের ভ্যালু যেন না পড়ে যায়। কেন চাইছে সেটা? কেননা যদি ডলারে ট্রেড করতে হয় তাহলে ডলার তোমাকে মজুত করতে হবে, রিজার্ভ করতে হবে। আর ইউএস ততক্ষণে পাওয়ারে থাকবে, হঠাৎ করে যদি কারোর সাথে কিছু কিছু প্রবলেম লাগে তাহলে বলবে যে তোমার দেশে ডলার সাংশন করে দিলাম আমি, ব্যাস তুমি আর ডলারে কিচ্ছু করতে পারবে না। তো ব্যাস রাতারাতি তার ভ্যালু জিরো হয়ে যাবে। এতটা পাওয়ার ডলারে যদি রিজার্ভে রাখি। কিন্তু যদি সেই জায়গাটায়, যেটা এখন প্রত্যেকটা এশিয়ান কান্ট্রি করছে, সেই জায়গাটায় যদি গোল্ড রিজার্ভ করতে শুরু করে দেয় তাহলে সেটা তো অ্যাকচুয়ালি অ্যাসেট। আর সেটা রেয়ার অ্যাসেট, সেটা সবসময় চাইলে যে পাওয়া যাবে সেরকমটা না, সেরকমভাবে উত্তোলন করতে হবে, পাওয়া গেলে তবেই সেটা করবে, তাই না? মানে লিমিটেড সাপ্লাই আর কি বলতে পারেন। তো সেটার অ্যাকচুয়াল ভ্যালু রয়েছে, তার কন্টিনিউ বাড়তে থাকবে। আর যাই করুক না কেন, ইয়ানে করুক বা না করুক, ডলারে করুক বা না করুক, রুপিসে করুক বা না করুক, গোল্ড এমন একটা অ্যাসেট যেখানে করা যাবেই আর কি। সব থেকে লাস্ট অপশন গোল্ড রয়েছে, বা মেটালস, যেহেতু সিলভারের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল আর কি, কিন্তু গোল্ড বেশি আর কি অ্যাকসেপ্টেবল গ্লোবালি। তো যার জন্য প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ করতে শুরু করে দিয়েছিল ডলার ছাড়া। আর যারা যারা এটা করেছে তাদের ওপর ইউএস তার চোখের বিষ হয়ে গেছে আর কি। তো তাদের ওপর সাংশন লাগাচ্ছে, পেনাল্টি লাগাচ্ছে, এই সব কন্টিনিউ চলতে থাকবে। তো আশা করছি এবার আপনার কাছে ক্লিয়ার একদম যে ইউএস কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বা কেন এই ট্যারিফ চাপাচ্ছে, কেন ভেনিজুয়েলার উপর অ্যাটাক করছে, গ্রিনল্যান্ডের উপর অ্যাটাক করার জন্য ধমকি দিচ্ছে, এই সব ঘটনাগুলো কেন ঘটছে। একটাই কারণ, নিজের পাওয়ার, নিজের পজিশনকে এক নম্বরে রাখা। চায়না যেখানে চ্যালেঞ্জ করছে, সেই চায়নার চ্যালেঞ্জটাকে যেন সে ডিফিট করতে পারে, সেই কারণে এই সব কিছু সে করবে এবং কন্টিনিউ করবে। কেননা 3 বছরের টার্ম রয়েছে এখনও। তো যদি ডোনাল্ড ট্রাম্পও চলে যায়, অন্য কেউ যদি চলে আসে, তাহলে যারা থামবে এরকম না, এটা কন্টিনিউ চলতে পারে বা অন্যরকমভাবে হতে পারে, বাট এই কোল্ড ওয়ার চলতে থাকবে। কেননা ইউএস বুঝে গেছে যে আমাদের যে পজিশন রয়েছিল ইন টার্মস অফ পাওয়ার, সেটা কিন্তু একটু নড়চড়ে হয়ে গেছে, একটু নড়বড়ে হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে যদি আমরা সজাগ না হই, তাহলে পরবর্তী ক্ষেত্রে বড় কিছু আমাদের উপর অ্যাটাক আসতে পারে, বা আমরা নিজের পজিশনটাকে খোয়াতে পারি। রাশিয়ার ক্ষেত্রেও ঠিক এই ঘটনাগুলো ঘটেছিল, এখন যারা ইউএস সাথে ঘটছে, একসময় রাশিয়া 1 নম্বরে ছিল। তো এখন এরকম ধরনের ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে, ঠিক আছে? তো এবারে মার্কেট নিয়ে আমার ভিউ কী তাহলে? এই ঘটনা তো কন্টিনিউ ঘটতে থাকবে, অবভিয়াসলি আপনিও জানেন এখন সেই ঘটনাগুলো কন্টিনিউ ঘটতে থাকবে, এটা নতুন কিছু নয়। এরকম অনেক রকম আপনি নিউজ পেতে থাকবেন। এখন এই মুহূর্তে মার্কেট দেখছে যে ইন্ডিয়ার এখানে স্ট্যান্ড কী রয়েছে, ইন্ডিয়া কোন দিকে রয়েছে। দেখুন, আমরা এটা বুঝতেই পারছি যে যদি কন্টিনিউ এই 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, কন্টিনিউ যদি এরকম বাড়তে থাকে ট্যারিফ, তাহলে একটা সময় পর গিয়ে কোনো রকম এক্সপোর্ট হবে না, ঠিক আছে? খুব অবভিয়াস ব্যাপার, এত টাকা দিয়ে এক্সপোর্ট করলে সেখানে তো ডিমান্ড আর সেটা হবেই না। তো একটা সময় যদি আমি ধরেই নিচ্ছি যে জিরো হয়ে যাবে, মানে মোটামুটি জিডিপির প্রায় 2% বলতে পারেন, অ্যাপ্রক্সিমেটলি 2% কিন্তু এক্সপোর্ট করে ইউএসকে, ঠিক আছে? তো এই এক্সপোর্ট যদি পুরোটা বন্ধই হয়ে যায়, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? এইটার উত্তর মার্কেট এখন চাইছে। আর এটা উত্তর কীভাবে পাবেন আপনি? আপনাকে একটু সময় নিয়ে দেখতে হবে যে কোনো ডেটা আসছে নাকি। একটা দিকে বন্ধ মানেই যে সব বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। যেরকম চায়না যখন এক্সপোর্ট করছিল ইউএসএ, সব থেকে বড় ট্রেড ডিল তাদের মধ্যেই হতো। ইউএস চায়নার ওপর ব্যান লাগিয়ে দিয়েছে, ট্রেড ডিল যেটা অনেকটা কম করে দিয়েছে। ইউএস যেটা ইম্পোর্ট করতো চায়না থেকে বিরাটভাবে কম করে দিয়েছে। তার মানে চায়না এক্সপোর্ট করতে পারছে না ইউএসকে সেরকমভাবে। কিন্তু তাই বলে কি এক্সপোর্টের সংখ্যাটা কি কমে গেছে, ভ্যালু কি কমে গেছে, সেটা কি আপনি ডেটা চেক করেছেন? আপনি যদি ডেটা চেক করেন তাহলে দেখবেন যে চায়না কিন্তু এখন অল টাইম হাই এক্সপোর্ট করেছে, এবং তার যে প্রফিট, যে যা ইনকাম করেছে, সেটা কিন্তু অল টাইম হাই, দুটোই অল টাইম হাই। তাহলে কী করে এবার আপনি বুঝুন? আসলে ইউএস তো ব্যান লাগিয়েছে, কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে তো নিতে হবে, তার যে ডিমান্ড সেটা তো ফুলফিল করতে হবে। তো সেটা কি করে করেছে? চায়না অন্যান্য কান্ট্রিতে সাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে? তার মাধ্যমে গিয়ে ইউএসকে দিচ্ছে। এবার যেখানে ডাইরেক্ট ইউএসের সাথে যখন ডিল হচ্ছিল তখন হয়তো 10 টাকায় হচ্ছিল, এখন চায়না বাকি যে কান্ট্রিগুলোকে দিচ্ছে তাদের কাছ থেকে, তারা তো বুঝতে পারছে যে ইউএস ওইসব কান্ট্রির থেকে জিনিসপত্র নিচ্ছে, তো তারা হয়তো 11 টাকা করে দিচ্ছে, সেই কান্ট্রি এবার ইউএসকে দিচ্ছে 12 টাকায় বা 13 টাকায়, ঠিক আছে? তো আলটিমেটলি ইউএস বেশি টাকা দিয়ে কিনছে, তার ইনফ্লেশন কিন্তু বাড়ছে, কিন্তু
জানি না যে তারা এইসব স্টেপ কেন নিচ্ছে। ইনফ্লেশন তারা বাড়াচ্ছে, নিজের ইকোনমিতে প্রবলেম সৃষ্টি করছে, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, কিন্তু অন্যদিকে জব্দ করতে যাচ্ছে চায়নাকে। কিন্তু চায়না আলাদাভাবে একটা রুট তৈরি করে দিয়েছে, অল্টারনেটিভ ওয়ে, যেখানে তারা ইনডাইরেক্টলি সাপ্লাই করছে ইউএসকে। তো তাদের এক্সপোর্টে কিন্তু বিশাল কিছু ক্ষতি হয়নি বা তাদের ভ্যালুতে কিছু ক্ষতি হয়নি। তো ইন্ডিয়াও এরকমই কিছু একটা চাইছে যে অল্টারনেটিভ ওয়েতে কোন কান্ট্রিতে দিলে আমার যে এই যে জিডিপির যেটার উপর হিট নিতে হবে সেটা যাতে না নিতে হয়। আমরা যেন অন্য এই যে যেখানে ডেফিসিট হচ্ছে ইউএসকে যদি আমরা এক্সপোর্ট না করি, তাহলে তার অল্টারনেটিভ একটা ওয়ে সলিউশন যাতে বেরোয়, যাতে আমরা সেই যেটা ক্ষতি হলো সেটা যেন আমরা পূরণ করতে পারি অন্য দিক থেকে। এইটা যখনই চলে আসবে নিউজ, দেখবেন মার্কেট কিন্তু আরও স্টেবল হয়ে যাবে। মেনলি আমাদের মার্কেট চলে আর্নিংসের উপর, আর্নিংস। কোম্পানির আর্নিংস যদি ঠিক থাকে, যদি আমাদের জিডিপির গ্রোথ রেট সেটা যদি ঠিক থাকে, কন্টিনিউ মার্কেট পারফর্ম করতে থাকবে। সেই কোল্ড ওয়ার হোক, যাই হোক, যতই ট্যারিফ লাগাক না কেন, যাই করুক না কেন, এইটা যদি কন্টিনিউ হতে থাকে মার্কেট পারফর্ম করতেই থাকবে। তো আমাদের এখন মেনলি 3টে জিনিসের উপর ফোকাস করতে হবে। নাম্বার 1, যে এরকম কোনো নিউজ আসছে নাকি, যেটা আমি এখনই বললাম। দ্বিতীয়ত, সামনে বাজেট আসছে, 1 তারিখে বাজেট রয়েছে, সেখানে অনেকেই এক্সপেক্ট করছে যে ক্যাপেক্স নাকি সরকার বাড়াতে পারে। আমার মনে হয় না যে ক্যাপেক্স বাড়াবে, কেননা আগের বছরই তারা ইনকাম ট্যাক্স তার উপর একটু সেখানে 12 লাখ টাকা অবধি ছাড় করেছে, তো যার ফলে সেখানে তাদের ইনকাম একটু কমেছে। অন্যদিকে জিএসটি আবার একটু চেঞ্জেস নিয়ে এসছে, সেখানেও তাদের ইনকাম কমেছে। তো যার ফলে আমার মনে হয় যে ক্যাপেক্স যে বিশাল বাড়াবে সেরকমটা না, বা একটু হয়তো আগের বছর থেকে বছর একটু কমই হতে পারে। আমার সেরকম কিছু পজিটিভ বাজেট নিয়ে যে বিশাল কিছু অ্যানাউন্সমেন্ট আসবে সেরকম আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যেগুলো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেগুলো অলরেডি করে ফেলেছে। তো দেখা যাক যে কেমন কী আসছে, কিন্তু আমি খুব বেশি পজিটিভ না এই বাজেট নিয়ে। তৃতীয়ত, আমাদেরকে এটাও দেখতে হবে যে আর্নিং সিজন এখন থেকে শুরু হয়ে গেছে। তো আর্নিং কেমন করছে কোম্পানিগুলো, যতগুলো কোম্পানি লিস্টেড রয়েছে, কত কোম্পানি পজিটিভ রেজাল্ট পাবলিশ করছে এবং তার যে গ্রোথ পার্সেন্টেজ কত, প্রফিটেবিলিটি কত, সেলস কত পার্সেন্টে ইনক্রিজ করছে। তো এইগুলো যদি পজিটিভ হয়, আগের থেকে যদি বেটার হয়, তাহলে মার্কেট পারফর্ম করতে শুরু করে দেবে। তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডেটা, যেগুলো আমাদের এখন লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবারে আপনাকে একটু টেকনিক্যাল বিষয়টা বলি। দেখুন, টেকনিক্যাল যদি আমরা আলোচনা করি, তাহলে আমি এখানে নিফটির ডেলি চার্ট খুলে নিয়েছি। এখানে 50 EMA, 100 EMA এবং 200 EMA, এই 3টি EMA আমি লাগিয়ে রেখেছি। তো মার্কেট এখন এই লেভেলে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে 50 EMA এবং 100 EMA এই দুটোর মিডলে ফেসে রয়েছে মার্কেট। ঠিক আছে, তো আমার যেটা ভিউ সেটা আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাই। আমার ভিউ হচ্ছে গিয়ে যে যেহেতু এই সময় এই ধরনের গ্লোবাল একটা টেনশন চলছে, জিও পলিটিক্যাল গ্লোবাল যে টেনশনটা চলছে, সেহেতু মার্কেট এখান থেকে যে আপসাইড যাওয়ার যে স্ট্রেন্থ সেটাও খুব একটা পাচ্ছে না। কিছু নিউজের জন্য ওয়েট করছে মার্কেট, যে কারণে কনসলিডেট করছে, যেগুলো আমি বললাম সেসব নিউজের জন্যই ওয়েট করছে। আর যদি এখান থেকে ডাউন যায়, যে আমার কিন্তু ব্যক্তিগত মনে হয় না যে বিশাল ডাউন যাবে। যেরকমভাবে ফেসে গেছিলো না মার্কেট, যেরকমভাবে মানে বাড়ছিল না কমছিল না, সে একই জায়গায় আর কি কনসলিডেট করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমার অ্যানালিসিস বলছে ঠিক সেরকমভাবে সেই ফেসে যাওয়াই ব্যাপারটা হয়ে গেছে। চপি মার্কেট, সাইডওয়েজের মধ্যে কাটিয়ে দিতে পারে মার্কেট। এখন কখন আমরা একটু আশার আলো দেখতে পারি? আশার আলো আমরা শর্ট টার্ম বেসিসে তখনই দেখতে পাবো যখন এই 50 EMA ওপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেবে, তখনই একমাত্র আমরা বলতে পারি যে হ্যাঁ, একটু আশার আলো রয়েছে, এখান থেকে আবার রিকভারি ফেজ শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যদি আমরা দেখি যে এই যে 100 EMA রয়েছে সেটাকে যদি ব্রেক ডাউন করে দেয় এবং এই যে লোটা রয়েছে যেখান থেকে আগে বাইং এসেছিল সেটাকে যদি ক্রস করে যায়, তাহলে 200 EMA আলটিমেট এখানে একটা জায়গায় স্ট্রং সাপোর্ট হিসেবে অ্যাক্ট করতে পারে। ঠিক আছে, পড়তে পারে, আবার একটু বাড়বে, আবার একটু পড়বে, এই ধরনের চপি মার্কেটের মধ্যে আমরা সামনের দিনে দেখতে পারি মার্কেটকে। কিন্তু আমার এখনও ব্যক্তিগতভাবে মনে হয় না যে বিশাল মার্কেট পড়বে। এবার আগের যদি আমরা এখানে উইকলি চার্ট যদি খুলে নিই, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। এটা আমরা নিফটি চার্ট দেখে নিচ্ছি, উইকলি চার্ট। উইকলি চার্ট একটা খুব ইন্টারেস্টিং, দেখুন এখানে যে হাইটা তৈরি করেছিল আর এখানে যে হাই, সেটা যে ডবল টপ বলে, এটা খুবই নেগেটিভ একটা বলা হয়। তো উইকলি চার্টে ডাবল টপ তৈরি করেছে, যেখানে এখানে মোটামুটি 7টা উইকের ক্যান্ডেল একটা উইকে, লাস্ট উইকে যেটা হয়েছিল, একটা উইকে পুরো খেয়ে নিয়েছে, মানে এনগালফ করে নিয়েছে। এটা ভীষণই নেগেটিভ একটা বিষয় এবং সেটা টপে তৈরি হয়েছে। আর এই সপ্তাহে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দোজির মতো ক্যান্ডেল, মানে হল্টিং ক্যান্ডেল। তো যদি এরপর এই লোটাকে ব্রেক করে যদি যেতে থাকে, তাহলে কিন্তু আরও কারেকশান আমরা দেখতে পারি। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসও এই কথাই বলছে। কত দূর অবধি দেখতে পারি? আমরা দেখতে পারি, দেখুন এটা হচ্ছে 50 EMA। আগেও যদি আমরা দেখি তাহলে 50 EMA-তে মার্কেট সাপোর্ট নিচ্ছিল। এই ধরনের যখনই নিউজ হয় তখনই এটা কারেকশান করে 50 EMA-তে সাপোর্ট নিয়ে আবার যায়। যদি এখানে 50 EMA-কে ব্রেক ডাউন করে দেয়, তাহলে 100 EMA-তে সাপোর্ট নেয়। এর আগেও আবার বাড়লো, এখান থেকে কারেকশান করলো, 50 EMA-তে সাপোর্ট নিয়ে আবার বাড়লো।
এবার যদি আমি চপি মার্কেটের কথা বলি তাহলে দেখুন এই লেভেলটা, এই যে এই এরিয়াটা যেটা রয়েছে সেটা চপি মার্কেটের মতো ছিল। এখানেও দেখুন 50 EMA কে সাপোর্ট নিয়ে একটু বাড়লো, আবার এখানে যখন ডাউন করলো তখন আবার 100 EMA কে সাপোর্ট নিয়ে আবার এখানে বাড়ছে। তো ঠিক এই জিনিসগুলোই আমরা দেখতে চলেছি সামনের দিনেও। তো 100 EMA খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট উইকলি চার্টে। উইকলি চার্টে এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো 24,000 লেভেল। উইকলি চার্টে 24,000 লেভেল, যেটা আমি মিডিয়াম টার্ম ভিউ রাখছি। ম্যাক্সিমাম আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যদি মার্কেট এই লেভেল আমরা পাই 24,000 লেভেলে, তাহলে আমি তো অল ইন হব, ঠিক আছে। আর এখান থেকে রিকভার করার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেশি থাকবে যদি এখান থেকে মানে সাপোর্ট এখান থেকে রিকভার করার সম্ভাবনা। এর আগেও আমরা দেখেছি অনেকবার, যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে অনেকবার এই ঘটনাটা ঘটতে দেখেছি। 100 EMA সাপোর্ট নিয়ে তারপরে বাড়তে শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা, আর শর্ট টার্ম বেসিসে আমরা খেয়াল রাখবো, যেটা আমি বললাম ডেলি চার্টে 50 EMA এর উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে শর্ট টার্ম বেসিসে একটু আমরা স্ট্রেংথ মার্কেটে দেখতে পাবো। আর সেই স্ট্রেংথ যদি বাড়তে বাড়তে অল টাইম হাই আবার চলে যায়, তাহলে এই যে অল টাইম হাই সেটা যদি আবার হিট করে দেয়, যেটা এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল, এই ক্যান্ডেলটার ওপরেও যদি ক্লোজ করে দেয়, এর ওপরে যদি চলে যায়, তাহলে আরও হায়ার লেভেলসের দিকে মার্কেট আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। তো আশা করছি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু একটা বিষয় যেটা আমি জানি যে আপনাদের কাছ থেকে আমি অনেক কমেন্ট পাবো, যে সিলভার আর গোল্ড নিয়ে কী করবো, সিলভারে ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না, গোল্ডে ইনভেস্টমেন্ট করা এখন যাবে কি যাবে না। তো দেখুন, ইনভেস্টমেন্টে যদি প্রসপেক্টিভে বলি তাহলে সিলভার আপনারা নিশ্চয়ই নিউজ শুনেছেন যে সাপ্লাই কাট করছে। সব থেকে বেশি সিলভার যেটা রয়েছে মজুদ সেটা মেক্সিকোর কাছে, সেকেন্ড পজিশন রয়েছে চায়না। এবার চায়না তো চাইবে তার ভ্যালু যেন বাড়ে, যাতে সাথে তাকে ট্রেড করতে আর কি সুবিধা হয়, সেটা নিয়ে তারা ট্রেড করতে পারে। তো যে কারণে চায়না যেহেতু সাপ্লাই একটু কম করে দিচ্ছে, সেহেতু ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, তাহলে প্রাইস আরও বাড়তে পারে। তো সে কারণে অনেকেই সিলভার নিয়ে বুলিশ। কিন্তু মার্কেট একটা কথা রয়েছে যে লাস্ট যদি বিয়ার, সেও যদি বুল হয়ে যায়, মানে যে সারা জীবন এফডি করেছে তার বাইরে কিছু চিন্তাই করতে পারেনি, সেও যদি সিলভারের বা গোল্ডের প্রাইস দেখে সেখানে ইনভেস্টমেন্ট করার জন্য দেখে, তাহলে কিন্তু খুব বিপদ। ভ্যালুয়েশন একটা বিষয় রয়েছে, সবসময় এরকমভাবে চলতে পারে না, তখন কারেকশন বিশালভাবে আমরা দেখতে পারি। তো যার ফলে এখন এই মুহূর্তে যদি আমি সিলভারের চার্ট আপনাকে দেখাই, তাহলে সিলভারটা দেখুন বিরাটভাবে বেড়েছে। একবার এখানে কারেকশনও করেছিলাম, আমি এই লেভেলে ভিডিও বানিয়েছিলাম, বিরাট কারেকশন করে সেখান থেকে আবারও এখান থেকে বাড়ে, সেখানে আবার বাড়ছিল, তো এখন অনেকটা বেড়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় ট্রেডিং করার ক্ষেত্রে ভালো, ঠিক আছে, কিন্তু এই লেভেলে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে, রাত্রের ঘুমে এমনকি উড়ে যেতে পারে। যদি একটু কারেকশান করে ভাববেন যে আরে বাপরে, আগেও তো সিলভার 80%ও পড়েছিল, 70-80%ও যখন পড়তে শুরু করে দেয় বিশালভাবে পড়ে। যদি সেরকমভাবে কারেকশান আমরা দেখি তাহলে কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না। তো যে কারণে আমার মনে হয় যদি আপনি ট্রেডিংয়ের দিক থেকে দেখেন, মানে এটার হাইক যদি ক্রস করে তাহলে আমি ট্রেড নিলাম, কিছু সময় পর গিয়ে প্রফিট বুক করলাম, এরকমভাবে ট্রেডিং প্রসপেক্টিভে যদি আপনি দেখেন তাহলে ঠিক আছে। গোল্ডের ক্ষেত্রেও তাই। আমি পার্সোনালি এই লেভেলে ইনভেস্টমেন্ট করার জন্য একটু আমার ব্যক্তিগতভাবে ভয়ই লাগবে। তো যার ফলে আমি তো এখান থেকে একটু নিজেকে দূরে রাখবো। ট্রেডিং করার ক্ষেত্রে আপনি দেখতে পারেন যেরকমভাবে এই যে হাইটা ছিল এটা একজন ব্রেক করলো, আবার বাড়লো, এখান থেকে আবার পড়লো, এটা যদি ব্রেক করলো আবার বাড়লো, তো ঠিক সেরকমভাবে এটা যদি ব্রেক করে তাহলে সেরকমভাবে আরও হায়ার লেভেলস আমরা অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা এরকমভাবে দেখতে পারি। তো ঠিক এই রকমভাবে আপনিও ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় যে একটু রিস্কি হয়ে যাবে। তবে হ্যাঁ, গোল্ড এমন একটা অ্যাসেট ক্লাস, সেটা আজকে এরকম সিচুয়েশন বলে না, নেক্সট 20 বছরের জন্য প্রত্যেকেরই একটা থাকে যে আমরা একটু ডাইভার্সিফাই করব, ইকুইটি মার্কেটে পুরো এক্সপোজার না নিয়ে আমি একটু গোল্ডেও রাখবো। তো সেক্ষেত্রে এসআইপি সব থেকে বেস্ট অপশন, আপনি এসআইপি করতে পারেন। এই সময় এসআইপি করলেন, এখান থেকে কারেকশন করলো, আবার সেখানে এসআইপি করলেন, কারেকশন করলে এসআইপি চলতে থাকবে, কন্টিনিউ একটা এসআইপি চলতে থাকলে সেটা আপনি করিয়ে যেতে পারেন। সেটাতে এটা আজকের জন্য যেরকম সত্যি, সেটা আজ থেকে 10 বছর আগেও সত্যি ছিল, যখন গোল্ড এত প্রাইসে ছিল না, তখনও সেটা সত্যি, ঠিক আছে। তো সেটা বলা যেতেই পারে, এটা ইন জেনারেল আর কি সব ক্ষেত্রেই ট্রু, মার্কেটের জন্য ট্রু, গোল্ডের জন্য ট্রু। কিন্তু সিলভার, সেটাতে আমার মনে হয় একটু প্রবলেম রয়েছে। সিলভারে এসআইপি করাটা আমার মনে হয় না যুক্ত হবে, কেননা সিলভার ভীষণ ভোলাটাইল একটা অ্যাসেট, আর যেখানে কারেকশন হওয়ার সম্ভাবনা বিরাট বেশি থাকে। যখন 70-80% ফল আমরা আগেও দেখেছি সিলভার এর প্রাইসের ক্ষেত্রে। তো যার ফলে আমার মনে হয় যদি এসআইপি করতে হয় তাহলে একটু সেফ অ্যাসেটে করা উচিত। গোল্ড, যেখানে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক
কি গোল্ড রিজার্ভ করছে, তো যেখানে সেই সব জায়গাতেই আর কি করাটা উচিত বলে মনে হয় আমার। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? সিলভার গোল্ড কোথায় যেতে পারে এখান থেকে? আপনার মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এবং মার্কেটের নিয়ে আপনার কি মতামত, যে মার্কেট কি এখান থেকে রিকভার করবে নাকি আরও পতন আমরা মার্কেটে দেখতে পারি? অবশ্যই এই দুটো উত্তর এই ভিডিওর কমেন্ট আপনি জানান। এবং প্রত্যেকে রিকোয়েস্ট করব যে প্লিজ এই ভিডিওটাকেও আপনারা সাপোর্ট দিন, যেরকমভাবে আগের ভিডিওতে সাপোর্ট দিচ্ছিলেন, ভালোবাসা দিচ্ছিলেন, ঠিক সেরকমভাবে অ্যাটলিস্ট এই ভিডিওটাকেও লাইক করুন, যাতে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর এখন যে সময়টা চলছে তার জন্য আপনার লাইক ভীষণই জরুরি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি। আর এটা আমাকে আর কি বলে যেতেই হবে মনে হয় সারা জীবন ধরে, এখন যা সিচুয়েশান আর কি। সো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথেই ঘটনাগুলো ঘটছে, দিস ইজ ভেরি আনফর্চুনেট, বাট কী করার আছে এখন, হয়তো কিছু ভুল করছে আমরাই। তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে হয়তো অনেক ভিডিওস হয়তো সেরকমভাবে আর কি তারা আবার রিভিউ করতে পারে। তো যে কারণে আপনারা প্লিজ আপনাদের নিজেদের সাপোর্ট অন্তত দিন, লাইক করুন, যেটা আপনার জন্য একদম ফ্রি, কিন্তু এই চ্যানেলের জন্য তো অবশ্যই, এবং এই ভিডিওটার জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। এবার বাংলাও বিনিয়োগ করবে।